তারা এতটাই নির্মম ছিল, খান্দা খোদ খুইদা গর্তের কাছে তাদের দাঁড় করায় গুলি করে মেরে আবার ওটা তো মাটি চাপা দিই। রিক্সাওয়ালাকেও রিক্সার মধ্যেই গুলি করে মারছে। সদরঘাটের টার্মিনালে যারা শোয়া ছিল তারা কেউ বেঁচে ছিল না। সে দিনটা ছিল সারাটা দিনই একরকম উত্তেজনা ছিল সারা ঢাকা শহরের মধ্যে। আর ঢাকা শহর বলতে তো তখন আর পুরান আর নতুন কিছু নেই, যেটা বর্তমানে দক্ষিণ অঞ্চল। এই দক্ষিণ অঞ্চলের বংশাল, লালবাগ, সূত্রাপুর এই সমস্ত অঞ্চলগুলি ঘিরেই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ছিল। রাজনীতি, অর্থনীতি, সামাজিক রীতিনীতি সব কিছু এইখান থেকে মোটামুটি একটা নির্ধারিত হতো আর কি সেই মুহূর্তে। তো 25শে মার্চের সারা দিনটা যেটা, সেই সারাটা দিন সেদিন ছিল অত্যন্ত একটা ভয়াবহ দিন। সারা শহরের মধ্যে একটা চাপা আতঙ্ক ছিল। মানুষজন কেমন যেন একটা দিক বিদিক জ্ঞান হারার মতো হয়ে গেছিল। আসলে এই ঘটনার শুরু যেটা, সেটা হলো 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। ওই ঐতিহাসিক ভাষণেই মোটামুটি বাংলাদেশের এই অঞ্চল, বিশেষ করে বাংলাদেশ যেটাকে বর্তমানে বলে আগে ইস্ট পাকিস্তান ছিল, সেটা কার্যত পাকিস্তান সরকারের আর কোনো ভূমিকা সেই মুহূর্তে এখানে ছিল না। যেদিন আমরা 25শে মার্চের রাতের ঘটনা যেটা হইলো, সেদিন আমরা মোটামুটি অনেকটাই যেন এটা ধরে নিয়েছিলাম যে আমাদের উপরে একটা বড় ধরনের আক্রমণ আসতেছে এবং এই আক্রমণকে আমাদেরকে প্রতিহত করতে হবে বা আত্মরক্ষা করতে হবে। কারণ আমরা তো নিরস্ত্র ছিলাম। যখন নাকি রাত প্রায় 12টা গড়ালো, তখন থেকে দেখি যে আমাদের বাসার টেলিফোনের লাইনটা কাট আপ হয়ে গেল। জানতে পারতেছিলাম যে রাজারবাগ পুলিশ ক্যাম্পে নাকি পাক বাহিনী আক্রমণ করেছে এবং ওইখানে তুমুল একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এরপর পরই তাদের টার্গেট হইল ঢাকার যতগুলি পুলিশ ফাঁড়ি আছে সবগুলো পুলিশ ফাঁড়িকে তারা নিষ্ক্রিয় করে দেবে এবং সবাইকে হত্যা করবে, যাকে গণহত্যা বলা যায় আর কি। এক পর্যায়ে আমরা নবাবপুর পুলিশ ফাঁড়িতে জড়ো হলাম সবাই। যেহেতু আমার বাসা এই সুরিটোলাতে, তো সেখান থেকে আমরা ছাত্র জনতা এবং যত শ্রমিক, আশপাশ মহল্লার বিভিন্ন মানুষ সবাইকে নিয়ে পুলিশদের সাথে একত্রিত হলাম এবং পুলিশদের সাথে মত বিনিময় করলাম যে এরকম একটা অবস্থাতে, এই অবস্থায় আমাদের কী করণীয়। তখন ওরা বললেন যে আমার কাছে তো তখন ওই পুলিশদের হাতে তখন 303 রাইফেল ছিল, আর পাক বাহিনী তো চাইনিজ রাইফেল দিয়ে যুদ্ধ করে। তখন আমরা বললাম যে ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি, আমরা প্রয়োজনে আপনারাও যা বলবেন আমরা ঠিক সেইভাবেই ওদের প্রতিরোধ করব। তো প্রতিরোধ কিভাবে করব, এক পর্যায়ে চিন্তা করা হলো যে বঙ্গবন্ধু বলে দিয়েছিলেন যে তোমরা রাস্তাঘাট সব বন্ধ করে দিবে, শত্রুদের গতিবিধি রোধ করবে এবং ওদের রাস্তাঘাট বন্ধ করে দিবে। তা আমরা প্রথমেই করলাম কি, নবাবপুর রোডটাকে ক্লোজ করে দিলাম। নবাবপুর রোডে একটা পুরনো পোস্ট অফিস এখনও আছে। ওই পোস্ট অফিস এবং তার উল্টা দিকে রাস্তার পশ্চিম পাশে ছিল ঢাকা স্টিম লন্ড্রি। তো ঢাকা স্টিম লন্ড্রি এবং পোস্ট অফিস বরাবর আমরা পাথরের বড় বড় স্ল্যাবগুলি এনে এনে আমরা ওইটাকে ব্লক করে দিলাম। ব্লক করে দিয়ে আমরা এই পাশে অবস্থান নিলাম। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। তখন দেখি যে আর্মির গাড়ির শব্দ শোনা যাচ্ছে, ট্যাঙ্কের শব্দ শোনা যাচ্ছে। তো ট্যাঙ্কের শব্দ যখন শোনা যাচ্ছে, তো পুলিশের যারা আমাদের সাথে আলাপ আলোচনা করলো, ওরা বলল যে আপনারা তো নিরস্ত্র, আপনারা করেন, আপনারা একটু সাইড হয়ে যান, আমরা দেখি কিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া যায়। তো যাই হোক, আমরা স্লোগানে খুব ওই জায়গাকে উত্তপ্ত করে ফেললাম। তো কিছুক্ষণ পর আমরা যখন ওই জায়গা থেকে একটু সাইডে আড়ালে চলে গেলাম, তখনই শুরু হলো গোলাগুলি। তো গোলাগুলির এক পর্যায়ে প্রায় 1টা-2টা পর্যন্ত রাতে গোলাগুলি চললো। তো যখন গোলাগুলি শেষ হয়ে আসলো, তখন প্রায় ভোর হয়ে আসতেছে এমন অবস্থা। গুলি 1-2টা করে চলতেছে, আর বাকি যেটা নাকি তুমুল গুলি বর্ষণ, যেটা সেই গুলি বর্ষণটা বন্ধ হয়েছে। হওয়ার পরে তারপরে যখন আমরা ভোর আজান হলো, তো আজান হওয়ার পরই আমরা বড় রাস্তার দিকে ছুটলাম, যার যার বাসার থেকে বের হয়ে। তো বের হয়ে প্রথমেই ফাঁড়িতে ঢুকলাম। ফাঁড়িতে ঢুকে দেখি যে এলাহি কারবার, সেখানে প্রায় 37 না 38টা লাশ আমি নিজেই গুনলাম পড়ে আছে পুলিশের। আর অনেক পুলিশ আহত হয়ে কাতরাতেছে আর কি, মৃত্যুর যন্ত্রণায় কাতরাতেছে। তখন আমরা সবাই যারা ইয়াং যুবক ওখানে ছিলাম, ওই সময়ের মধ্যে তো আমরা একেবারে নবীন যুবক, তখন ওই আহতদেরকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করলাম। আর মৃত যারা আছে তারা তো ওইভাবে পড়ে রইল। এর মধ্যে পাকিস্তানিরা কারফিউ দিয়ে দিছে। তো কারফিউ দেওয়ার পর আমরা আর ওইদিকে যেতে পারলাম না। কারফিউ থেকে আমরা আবার যার যার নিজের বাড়িতে চলে এলাম। পাক মিলিটারিরা করলো কি, ওই নবাবপুর রোড হয়ে একেবারে সোজা সদরঘাট গিয়ে যত রাস্তায় যত লোক যাকে যেভাবে পাইছে, রিক্সাওয়ালাকেও রিক্সার মধ্যেই গুলি করে মারছে,
আর ওই সদরঘাটের টার্মিনালে যারা শোয়া ছিল তারা কেউ বেঁচে ছিল না, সবাইকে মেরে ফেলছে। এগুলি করার পর তারা গেল কোতোয়ালি থানা। তো কোতোয়ালি থানায় গিয়ে কোতোয়ালি থানাতেও সব পুলিশের সাথে ওরা ফাইট করতে পারছে কিনা আমি জানি না, তবে ওইখানে গিয়েও দেখলাম যে অনেক লাশ ইতস্তত এদিক ওদিক ছড়ায় ছিটে আছে। ওই ইসলামপুর রোডে তারা একবারে সোজা ওই পলাশি পর্যন্ত গেছে। পলাশিতে ফায়ার ব্রিগেড অফিস ছিল, তো ফায়ার ব্রিগেড অফিসের যত ফায়ার ব্রিগেডের কর্মী ছিল তো তাদেরকেও মেরে ফেলছে। তো এইভাবেই এরা ওই 25শে মার্চে কালো রাত্রিটা তারা এই তাণ্ডব চালালো সারা রাত। আমরা পরের দিন সকালের থেকে আবার শুরু হলো কারফিউ। মালিবাগে আমাদের এক আত্মীয়র বাসা আছে, ওইখান থেকে একটা ফোন আসতেছে বারবার, আমাদের এখানে তো অনেক গোলাগুলি চলতেছে, আমাদের একটু তোমরা আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। এটা তখন রাত প্রায় 10টা, 10:30 হবে। তো আমরা বললাম যে কিভাবে তোমাদেরকে বাঁচাবো, ওখানে যদি গন্ডগোল চলতে থাকে তো আমরাও তো বিপদগ্রস্ত, আমরাও তো আক্রান্ত হব। তো এক পর্যায়ে ওরা বললো যে তোমরা একটু, আমার বড় ভাইয়ের এক বন্ধু উনি বললেন যে তোমাদের গাড়িটা পাঠাও, গাড়িটা পাঠাইলে আমরা এখান থেকে করতে পারি, আত্মরক্ষা করতে পারি। তো তখন বড় ভাই তাকে জানালো যে না, গাড়ি পাঠানো তো সম্ভব না, আর ড্রাইভারও নাই, আর এই মুহূর্তে তো কারফিউর মতো অবস্থা, রাস্তায় তো কোনো লোকজন নাই। তো তখনই আমরা জানতে পারলাম যে রাজারবাগ পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়ে গেছে এবং অলরেডি পাক বাহিনী গোলাগুলি শুরু করে দিচ্ছে। নবাবপুর রোড থেকে তারা শহরের এই দক্ষিণাঞ্চলের দিকে গেল। ওখানে গিয়ে রাস্তাঘাটের যত মানুষ আছে যারা রাস্তায় পথে শুয়ে আছে, পথে ঘাটে সবাইকেই তারা হত্যা করলো। লঞ্চ টার্মিনাল, যেটা লঞ্চ টার্মিনালের মধ্যে গিয়েও তারা বেপরোয়াভাবে গুলি করলো। গুলি করার পর ওইখানেও কেউ বেঁচে ছিল না, ওইখানেও তারা ওদের হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানিরা শুরু করলো ঢাকার যত বাজার হাট আছে সেগুলি তারা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করলো। এক পর্যায়ে তারা প্রথমেই আগুন দেয় শাঁখারী বাজার। শাঁখারী বাজার যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, তারা মনে করলো যে এখান থেকেই সব কিছুর বোধহয় গণ্ডগোলের সূত্রপাত। তো তারা ওই শাঁখারী বাজারে এমনভাবে আগুন দিল যে আমি নিজের চোখে গিয়ে দেখলাম ওইখানে যে মানুষের দেহগুলি পুড়ে কীরকম যে ছাই হয়ে আছে, আবার কোনোটা দেখা গেছে যে অর্ধ পোড়া অবস্থায়, হাত পা কোড়ামোড়া করে বসে আছে, মরে আছে। তো এই দৃশ্য, এটা একটা ভয়াবহ দৃশ্য, এটা আমরা বেশিক্ষণ দেখতে পারিনি, চোখে দেখে এটা ধৈর্য ধারণ করা যায় না। তো এক পর্যায়ে আমি ওই শাঁখারী বাজারের থেকে বের হয়ে এলাম। শাঁখারী বাজার থেকে বের হয়ে যে রাস্তাটা জগন্নাথ কলেজের দিকে গেল, তখন জগন্নাথ কলেজ, তো জগন্নাথ ইউনিভার্সিটি বর্তমানে যেটা, জগন্নাথ কলেজে তখন আর্মিরা ক্যাম্প করে নিয়েছে। তো তা আমরা ওদের সাথে আমাদের চোখাচোখি হইতেই দেখি যে তারা গোলাগুলি শুরু করলো। তারপরে আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে ওই নিজের আশ্রয়ে চলে এলাম। আমি তো বললাম যে আমাদের সহকর্মী একজন বা দুইজন মারা গেল, ওদেরকে তারা, এটা খুব সম্ভবত এপ্রিলের 2nd উইক হবে। ওরা খুব দুঃসাহসী টাইপের ছিল, মুক্তিযোদ্ধা তো অবশ্যই তারা, যেহেতু পাক আর্মির গুলিতে মারা গেছে। তো এদের হত্যাটা হয় ঢাকার সাবিস্তান সিনেমা হল ছিল, আরমানিটোলা, সেখানে সেই সাবিস্তান সিনেমা হলের পাশেই একটা ওষুধের কারখানা, আয়ুর্বেদিক ওষুধের কারখানা। খুব সম্ভবত ওই আয়ুর্বেদিক কারখানাতে তারা রাত্রে আত্মগোপন করেছিল। আমাদেরই আবার মধ্যে যারা তো দালালি করতো পাকিস্তানিদের, সেই দালালদের কেউ হয়তো মেসেজটা তাকে দিছে যে এখানে ওরা আছে। তো ওই হিসাবের ঘটনা চিন্তাভাবনা করেই তারা রাতে আক্রমণ করে, ওখানে আক্রমণ করে ঘটনাস্থলেই 2জনকে হত্যা করে। ওর মধ্যে একজনের নাম হলো নাদের, আর একজনের নাম হলো হান্নান। তো নাদের হান্নান ঢাকা শহরের মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম শহীদ, এবং তাদের যে লাশটা তারা টেনে নিয়ে গেছে, তাদের গাড়িতে উঠায় নিয়ে গেছে, রাস্তাটা এপার থেকে ওপার হয়ে সারা রক্তে ভেজা ছিল রাস্তাটা। সেটা আমি নিজের চোখে গিয়ে দেখলাম। পরের দিন সকালে শুনলাম এরকম ঘটনা, গিয়ে দেখি যে তারা। তারপরে এটা তো গেল পাক বাহিনীর অত্যাচারের কথা। আমারই এক ক্লাস ফ্রেন্ড, ওর নাম হলো ইমদাদ, মোহাম্মদপুর থাকতো। এই বিহারিরা মানে অবাঙ্গালিরা তারা করলো কি, ইমদাদকে নিয়ে ওইখানে জবাই করে ফেলেছে। তো এই যে জিনিসগুলি এরকম পরবর্তীতে তো আরও অনেক এরকম ঘটনা হলো। যেমন স্বাধীনতা, তখন আমরা প্রায় দোরগোড়ায়, এর মধ্যে আমাদের অনেক আত্মীয় স্বজনকে তারা ধরে নিয়ে গেলো, যাদের আজও আমরা দেহ পাইনি, মৃতদেহ পাইনি। যার মধ্যে যেমন ওই যে চুড়িহাট্টার সুবামিয়া ছিল আমারই আত্মীয়, তারপরে আরেকজন ছিল নাজিমুদ্দিন নামে,
শুভা মিয়ার বন্ধু এবং ওনার বাবা আলাউদ্দিন ছাতাওয়ালার ছেলে, ওনাকে নিয়ে গেল। আমাদের বাসার আশেপাশে খালেক সর্দারের ছেলে সামাদ, খালেক সর্দার সাহেবকে নিয়ে গেল। নিয়ে গিয়ে তারা আজও তাদের মৃতদেহেরও আমরা কোনো সময়, এই ঘটনাটা ঘটে 14ই ডিসেম্বর। স্বাধীনতা শেষ পর্যায়ে যখন আমরা চূড়ান্ত বিজয়ের পক্ষে, তখন তারা রাতে রাজাকার আলবদর বাহিনী রাতের অন্ধকারে উঠে এই চোখ বেঁধে বেঁধে নিয়ে গিয়ে বুদ্ধিজীবী হত্যার সাথে সাথে এই এলাকার যারা অবস্থাশালী যুবক, এই ধরনের লোকগুলিকে তারা মনে করলো যে এদেরকে মেধা শূন্য করতে হবে, নেতৃত্ব শূন্য করতে হবে। সারা ঢাকা শহরেই তখন কারফিউ চলতেছিল। মিলিটারিরা তখন সম্ভবত কারফিউ ঘোষণা দিয়ে তারা ক্যাম্পে চলে গেছে। তো এর মধ্যে ঢাকা শহর ত্যাগের একটা প্রবণতা দেখেছি, যে ঢাকায় যারা বসবাস করত, তখন তো বহিরাগত লোক ঢাকায় তেমন একটা ছিল না। এখন যেমন ঢাকায় আদি বাসিন্দাদের চেয়ে 2 গুণ বা 3 গুণ আরও বেশি বাইরে থেকে আসা লোকজন। তো তখন তো ঢাকায় শুধু ঢাকা আদি বাসিন্দারাই থাকতো। তো সেই সব মহিলাদের আমি দেখছি যে কিভাবে, এমনও মহিলা আমি দেখেছি যে প্রাণ ভয়ে সদ্য জন্ম নেওয়া শিশুকে কোলে নিয়ে, যার 2-3 দিন বিছানায় থাকার কথা, তাকে নিয়ে এসে দৌড়াচ্ছে। কোথায় যান? বলে যে নদীর ওপার যাই। নদীর ওপার গেলে হয়তো তারা একটু মনে করলো যে নদীর ওপার গেলে হয়তো একটু রক্ষা পাবো, কিন্তু নদীর ওপার গিয়েও কিন্তু অনেকে রক্ষা পায়নি, অনেকে নদীর ওপারেও মারা গেছে। আপনারা হয়তো জানেন যে 2রা এপ্রিল যখন নাকি ওরা পাক বাহিনী যখন মনে করলো যে নদীর ওপারে এরকম প্রচুর লোক আছে, তখন তারা ভোর রাত্রে গিয়ে সেখানে অভিযান চালায়, এবং সেই অভিযানেও প্রায় হাজার মানুষ ওইখানে মৃত্যুবরণ করে। এসে এক লাশের মানে পায়ে হেঁটে হেঁটে গিয়ে দেখলাম যে শুধু লাশ আর লাশ। তো ওই দিন আমার পরিবার যায়নি, আমার পরিবারও যাওয়ার প্ল্যান ছিল যে এখানে তো থাকা অসম্ভব ব্যাপার হয়ে গেছে, এখন জীবন বাঁচাবার জন্য তো স্থান ত্যাগ করতেই হবে। তো স্থান ওনারা ত্যাগ করছিলেন, কিন্তু 2-1 দিন থাকার পর আবার নিজের বাসায় ফিরে আসছে। 4-5 দিন পরেই তো জিঞ্জিরা অ্যাটাক হইল। তো জিঞ্জিরার কাহিনী তো আরও মর্মন্তক। নিজের চোখে দেখার জন্য সেখানেও গেলাম, গিয়ে দেখি যে ওই একই অবস্থা সারা শহর। জিঞ্জিরা অবশ্য শহরতলিই বলা যায়। তো ওইখানে গিয়ে দেখি যে দেখবার মতো জিনিসটা, একটা ডাবার মধ্যে গিয়ে মানুষ যারা লুকাইছিল সেখানেও তারা গুলি করে লাশের স্তূপ বিছাইয়া দিচ্ছে। এরকম সেগুলি চোখে দেখে ভাষায় প্রকাশ করা যায় না আর কি। যে আজকে এতদিন পর আপনারা স্টেটমেন্ট নিতে আসছেন, আমি বেঁচে আছি, আমি হয়তো আর কদিনই বা বাঁচবো, হয়তো এইগুলি কথা বলার লোক থাকবে না। কেউ আবার টিটকারি হাসি তামাশা করে বলে যে 30 লক্ষ না 3 লক্ষ লোক নাকি মারা গেছে। আমি ওদেরকে জানতে চাই, ওদেরকে বোঝাতে চাই যে আপনাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে কি এইটুকু মমতা বোধও নেই? কেউ কি কখনো বাড়ায়া কেউ বলে যে এটা সেদিনের ঘটনা যেগুলি ঘটছে, আমার তো মনে হয় যে তারও হয়তো বেশি হইতে পারে, যেগুলি নাকি আমরা জানি না। যেমন আমাদের ইকবাল হল, ছাত্রদের হলের মধ্যে এখন এটা সার্জেন্ট জহুরুল হক হল। তো ওই হলের মাটি খুললেই দেখতে পাবেন আপনারা অনেক হয়তো বদ্ধভূমি এখনও পাবেন, যারা তারা রাতি করে গুলি করতো, লাইনকে লাইন দাঁড় করে নিয়ে গুলি করার আগে তাদেরকে দিয়ে আবার মাটি খোঁড়াইতো। তারা এতটাই নির্মম দেখা ছিল যে তারা বলতো যে গাড়া খোদ, মানে গর্ত করার তোরা, তো খান্দা খোদ খুইদা, তো খোদার পর ওই গর্তের কাছে তাদের দাঁড় করায় গুলি করে মেরে আবার ওটাতে ওর মাটি চাপা দিত। তো এইরকম তো বদ্ধভূমির বাংলার আনাচে কানাচে ঘরে ঘরে দেখা যাবে। তা আমরা যখন রাস্তাঘাটে চলতাম সবসময় একটা সন্ত্রস্ত ভাব থাকতো যে কখন কোথা থেকে, আর কোনো বলার কত নেই, দেখা মাত্র গুলি, যাদেরকে ধরে নিয়ে যায় তারা আর ফিরে আসে না। তো এইরকম একটা বিভীষিকাময় দিন আমাদের ওই সময়টা কাটছে। জীবনকে হাতে নিয়ে চলছি সবসময়। আমরা যারা এখন বয়স হয়ে গেছে, আমরা তো সময় শেষ। আমরা একটা জিনিস দেখেছি, আমাদের উপর দিয়ে যে একটা অত্যাচার, একটা নির্যাতন গেছে, সেই নির্যাতনও আমরা কাটিয়ে উঠছি। এখন যারা আমাদের দেশের নতুন প্রজন্ম আছে, নতুন প্রজন্মদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তারা যেন সঠিক ইতিহাসটা দেখে এবং সত্যিকারের কাহিনীগুলো যেন তারা উপলব্ধি করতে পারে। কারণ আজে বাজে কথা বলে আমাদের মুক্তিযুদ্ধকে যারা প্রশ্নবিদ্ধ করে, তাদেরকে আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা যারা আজকে এটা নিয়ে বিতর্ক করেন,
এখানে বিতর্কের কোনো আভাস নাই। একটা অসামাজিক অবস্থা সেই সময় আমাদের ছাত্র জীবন থেকে আমরা দেখেছি যে একটা বৈষম্য, এই বৈষম্যের মধ্যে আমাদেরকে যারা শাসন করত তারা আমাদেরকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করত। আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের আলো, আমাদের হাওয়া, আমাদের বাতাস, আমাদের জন্মভূমি, আমাদের জন্মভূমিতেই আমরা কোনোদিন স্বাধীনভাবে রাস্তায় হাঁটতে পারতাম না। মনে হতো যেন আমরা কারোর অধীন গোলাম। এই যে জিনিসগুলি, এটা তো আমরা উপলব্ধি করেছি। আমি আমার ছাত্র জীবন থেকেই আমি দেখেছি যে কলেজ ইউনিভার্সিটিতে তারা যে 2-1 বা 2-4 জন ওই অবাঙালি ছিল বা পাক মাইন্ডেড লোক ছিল, তারা ওই যে কী ধরনের ডমিনেটিংটা করতো, বা তাদের যারা অনুসারী, তাদের যারা তৎকালীন যারা শাসন করতো, দেশ শাসন করতো, তাদের এই অবাঙালিদেরকে যেভাবে তারা আশকারা দিয়েছিল, তা আমরা নিজেরাও নিজের ভূমিতে থেকেও নিজেদেরকে পরবাসী মনে করতাম যে আমরা কি মানুষ না অন্য কিছু। তো এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি কিন্তু আমরা স্বাধীনতার অনেক রক্তের বিনিময়ে অর্জন করেছি, এবং ওই সময় এই যুদ্ধটা একটা অবশ্যম্ভাবী বস্তুতে পরিণত হয়েছিল। আমাদের আর পিছনে দেওয়ালে পিঠ থেকে যাওয়াতে একজন মানুষ যা করে আত্মরক্ষার জন্য, সেই আত্মরক্ষার আমাদের এই প্রবণতাটাই পরে মুক্তিযুদ্ধ হিসাবে ধারণ করেছে, এবং সেই মুক্তিযুদ্ধেই আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। আজকে আলোচনার মাধ্যমে যে বক্তব্যগুলো তুলে ধরেছে বা ধরবে বলে আমি মনে করি, এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। এটা আমি ব্যক্তিগতভাবে একজন ওই সময়কার মানুষ, এবং আমার নিজের উপলব্ধি এবং নিজের জ্ঞান থেকে আমি এই কথাগুলো বলেছি, এবং এগুলো এতটাই বাস্তব যে নিজের চোখে না দেখলে কেউ হয়তো বলতে পারবে না। কারণ আমার সাথে যারা সহযোদ্ধা ছিল তারা আজকে অনেকেই নাই। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, এবং একই সাথে এই মুক্তিযুদ্ধের লাখো শহীদ আমাদের বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানাই যে তারা তাদের ত্যাগের বিনিময়েই আজকে আমরা এই দেশটা পেয়েছি, এবং আমাদের এই দেশটাকে সুন্দর, স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে পরিপূর্ণ একটা দেশ হিসাবে আমরা দেখতে চাই। কারণ আমাদের কাজটা আমরা করেছি, এখন বাকি কাজটা নতুন প্রজন্মের কাছে আমি দিয়ে গেলাম। তারাই যেন এটাকে উপলব্ধি করতে পারে এবং নিজেদের দেশটাকে ভালোবেসে আবার নতুন করে সাজাতে পারে।